আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইফ। আজকে আমরা নিয়ে আসছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নবম অধ্যায় ত্রিকোণমিতি। তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে এটার ব্যবহার বিধি রয়েছে। তো বাস্তব জীবন বলতে আমি বোঝাচ্ছি, যেমন তুমি ত্রিকোণমিতির কনসেপ্ট ব্যবহার করে যে কোনো একটা ভবনের উচ্চতা বের করতে পারবে, একটা দালানের উচ্চতা বের করতে পারবে, এমনকি চাঁদের দূরত্ব কিংবা প্রযুক্তিতে ত্রিকোণমিতির বহুল ব্যবহার রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, আমি প্রথমে একটু বোঝাতে চাচ্ছি যে যারা আসন্ন পরীক্ষাগুলো দিবে, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আসন্ন পরীক্ষাগুলো দিবে, পরীক্ষায় ত্রিকোণমিতি চ্যাপ্টারটার গুরুত্ব ঠিক কতটুক সেটা আমি তোমাকে একটু ধারণা দিয়ে বুঝাইতে চাচ্ছি। ওকে, চলো শুরু করা যাক। এই নবম অধ্যায় থেকে একটি সৃজনশীল পরীক্ষায় আসবেই। তো নবম অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল পরীক্ষায় আসে, তাহলে তুমি এখান থেকে 10 নম্বর কমন পাচ্ছ, এবং 3 থেকে 4টে এমসিকিউ এই অধ্যায় থেকে আসবে। যদি 4টে এমসিকিউ আসে বা 3টি আসে, তাহলে তুমি 3 থেকে 4 মার্কস এখানে কমন পাচ্ছ। তাছাড়া এই অধ্যায় থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। একটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হলো 2, অতএব 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসলে এখান থেকে তুমি আরও 4 মার্কস কমন পাচ্ছ। তার মানে সব মিলে সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সব মিলে তুমি টোটাল 17 থেকে 18 নম্বর তুমি কমন পেয়ে যাচ্ছ। তোমার টোটাল গণিত পরীক্ষার যে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেইটার ঠিক 17 থেকে 18 নম্বর তুমি জাস্ট একটা চ্যাপ্টার পড়েই তুমি কাভার করতে পারবা। অতএব যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, অথবা যারা পরীক্ষায় পাসও করতে চায়, সব কোয়ালিটির স্টুডেন্টের জন্য এই অধ্যায়টি অত্যধিক গুরুত্বপূর্ণ। সবাইকে অত্যধিক মনোযোগ সহকারে এই অধ্যায়গুলো বুঝে নিতে হবে। এবং যারা 8 থেকে ক্লাস 9-এ উঠেছে, তাদের কাছে ত্রিকোণমিতির টপিকটা একদমই নতুন। মানে গণিতের এমন একটা শাখা, তোমরা আগে পরিসংখ্যান পড়ে আসছো, বীজগণিত পড়ে আসছো, অথবা পাটিগণিতও পড়ে আসছো, কিন্তু ত্রিকোণমিতি এই শাখাটার লগে অনেক স্টুডেন্ট একদমই পরিচিত না। এবং অনেকের কাছে অভিযোগ শুনি, অনেকের কাছে কথাবার্তা শুনি যে ত্রিকোণমিতি অনেক কঠিন লাগছে, কিছুই বুঝি না, কোত্থেকে কী পড়বো কিছুই বুঝি না। এক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে তোমরা আমার সঙ্গে থেকো। আমি টাইপ ভিত্তিক একটা করে ক্রম অনুযায়ী ভিডিও দিতে থাকবো। যেটা যখন দরকার আমি দিতে থাকবো। জাস্ট তোমরা ভিডিওগুলো করবা, নোট বানাবা, বেসিকগুলো বুঝে নিবা। আমি যা লাগবে সব কিছু ধরে বুঝাই দেবো, কোনো প্রবলেম না। আশা করি যে কোনো ধরনের স্টুডেন্ট নর্মাল হইলো, ভালো হইলো, মাঝারি টাইপের স্টুডেন্ট হলো, সবাই বুঝবে, সবাই শিখবে। পড়াকে একদম সোজা করে উপস্থাপন করার দায়িত্ব আমার, তোমার দায়িত্ব শুধু নিজ থেকে একটু পড়াশোনা করার। ওকে, চলো আর আমরা কথাবার্তা বলবো না, চ্যাপ্টারটা তাহলে শুরু করা যাক। তো চ্যাপ্টারের প্রথমে যে চলে আসছে ত্রিকোণমিতি শব্দটা 2টা শব্দে আমরা ভাগ করে ফেলেছি। একটা লিখেছি আমরা ত্রিকোণ, আর একটা শব্দ লিখেছি মিতি। এই ত্রিকোণ শব্দটার অর্থ কি? ত্রিকোণ শব্দের অর্থ হলো 3 কোণা। 3 কোণা মানে বোঝাচ্ছে 3টি কোণ বিশিষ্ট আকৃতি। মানে 3টি কোণ বিশিষ্ট এমন একটা আকৃতির মাপযোগ, পরিমাপই হলো ত্রিকোণমিতি। ঠিক আছে, এখন তুমি বলতে পারো 3 কোণ বিশিষ্ট আকৃতি কেমন হইতে পারে। চলো একটু আমি ধারণা করি যে 3 কোণ বিশিষ্ট আকৃতি কেমন হইতে পারে। 3 কোণ বিশিষ্ট আকৃতি তো এই যে এমন হইতে পারে। 1 নম্বর এটা দেখো তো, এটা 3 কোণ আছে, 1 কোণ, 2 কোণ, 3 কোণ, এমন হইতে পারে। ওকে, 3 কোণ তো আকৃতি এমনও হইতে পারে। এখানেও এটা হলো 3 কোণ আকৃতি, কারণ 3টি কোণ আছে, 1 কোণ, 2 কোণ, 3 কোণ। দেখলাম এটা 2 নম্বর চিত্র, এটা 1 নম্বর চিত্র। আমাদের 3 কোণ আকৃতি কিন্তু এমন হইতে পারে। 3 কোণ আকৃতি হলো আমাদের এমন হইতে পারে। 3 কোণ আকৃতি কেন বললাম? কারণ 3টা কোণ আছে, 1 কোণ, 2 কোণ, 3 কোণ, 1 কোণ, 2 কোণ, 3 কোণ। এখন ত্রিকোণমিতি 3 কোণ আকৃতির মাপযোগ, তার মানে ত্রিকোণমিতি বুঝতে পারছো 3 কোণ আকৃতির মাপযোগ করা হয় ত্রিকোণমিতিতে। মানে 3 কোণ আকৃতির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। এখন 3 কোণ আকৃতি বলতে কিন্তু ত্রিভুজ বুঝাচ্ছে। এখন ত্রিভুজ কোনটা? এখানেও 3টা কোণ, এখানেও 3টা কোণ, এখানেও 3টা কোণ, এখানেও 3টা কোণ, কোনটা? ঠিক তারপরেই লেখা আছে যে ত্রিকোণমিতি বা এর সমস্ত নিয়মকানুন উদ্ভব বা প্রযোজ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজ থেকে। আর উদ্ভব হলো সমকোণী ত্রিভুজ থেকে, মানে আমরা যা কিছু শিখবো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য
জন্য প্রযোজ্য হবে। এখানে কিন্তু একটা হিন্টস দেওয়া আছে। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে যে ত্রিকোণমিতি শিখব, এর সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু যা শিখছি শুধুমাত্র অ্যাপ্লাই হবে সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হলো, আমি যে চারটা ত্রিভুজ এঁকেছি কোনটা সমকোণী ত্রিভুজ, কেউ কি বলতে পারবা? একটা আমাদের মতো করে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা ঠিক নিচে লিখে দেওয়া আছে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, পৃষ্ঠার নিচে লিখে দেওয়া আছে। কিন্তু আমাদের মতো করে যদি আমরা বুঝতে চাই যে সমকোণী ত্রিভুজ কোনটা, সমকোণী ত্রিভুজ কোনটা, তাহলে এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট করে একটু কথা বলবো যে মেঝে, পিলার আর মই এরকম আকৃতির যে কাঠামো তুমি দেখতে পাবা, মেঝে, পিলার আর মই, মেঝে, পিলার আর মই এরকম কাঠামো যেখানে দেখতে পাবো ওইটাই হলো সমকোণী ত্রিভুজ। তোমরা জানো যে মেঝের সাথে পিলার সব সময় খাড়া থাকে। কখনো কি দেখেছো যে মেঝের সাথে পিলার এরকম আঁকা বাঁকা হয়ে আছে? কখনো দেখো নাই। তো দেখো এটা যদি মেঝে হয়, এটা কখনো আমার পিলার না, এটা বাঁকা হয়ে গেছে, আমার খাড়া লাগবে, এটা খাড়া নাই, তাই এটা কখনো সমকোণী ত্রিভুজ না। দেখো এটা যদি আমার মেঝে ধরে, এটা কখনো পিলার হিসাবে গণ্য হবে না, কারণ এটা বাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে হেলে পিছন দিকে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। কখনো এরকম পিলার দেখেছো যে পিলারটা পিছন দিকে হেলে পড়ে যাচ্ছে? পিলার সবসময় মেঝের লগে কি থাকবে বলতো? খাড়া থাকবে। যেহেতু খাড়া নাই, এটাও সমকোণী ত্রিভুজ না। তার মানে এইটাতে আমরা সমকোণী ত্রিভুজের কোনো নিয়মকানুন অ্যাপ্লাই করতে পারবো না। চলো এটা একটু দেখি। এটা যদি আমার মেঝে হয়, এটা যদি হয় মেঝে, এই যে এটা পিলারই মনে হচ্ছে, একদম খাড়া আছে। দেখো এটা আমার পিলার মনে হচ্ছে, একদম খাড়া আছে, তার মানে মেঝের লগে পিলার আছে। আর মনে হচ্ছে এই মটকা থেকে, এই গোড়া থেকে মটকা একটা মই লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে বলো তো? মই। এই যে মেঝে, পিলার, ময়ের এই যে একটা কাঠামো দেখতে পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কী ত্রিভুজ বলো তো? মেঝে, পিলার, ময়ের কাঠামোকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আমাদের মতো করে বুঝছি এটা, ঠিক আছে? এটা যদি মেঝে হয়, এটা হবে কি বলো তো? পিলার। এবং এটা হবে কি বলো তো? মই। মনে হচ্ছে মেঝের মটকা থেকে, মেঝে থেকে এই মটকা একটা মই লাগানো হয়েছে, মই বেয়ে বেয়ে আমি উপরে উঠে যাব, এরকম মনে হচ্ছে। এই মেঝে, পিলার, এর ময়ের কাঠামো হলো একটা কী ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। কারণ মেঝের লগে পিলার সবসময় খাড়া থাকে, খাড়া থাকলেই বুঝবো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি? তার মানে এই ত্রিকোণমিতির যত নিয়মকানুন হবে, এখানে চারটা ত্রিভুজের মধ্যে 1 আর 2 এর মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু 3 এর মধ্যে 4 এর মধ্যে অ্যাপ্লাই করা যাবে। কারণ কি? কারণ 3 আর 4 এর কাঠামো হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতির নিয়মকানুন অ্যাপ্লাই করা যাবে না। তার মানে ত্রিকোণমিতি সম্পর্কে ভালো করে বুঝতে হলে তোমাকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু ভালো করে জ্ঞান থাকা লাগবে। ওকে, তো চলো সমকোণী ত্রিভুজ তাহলে কি? এই যে মেঝের লগে পিলার যে খাড়া থাকে, এই খাড়া কোণকে গণিতের ভাষায় বলা হয় সমকোণ বা লম্ব আমরা বলতে থাকি। লম্বের গোড়ায় যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় সমকোণ। আচ্ছা, মেঝের লগে পিলার যে খাড়া আছে, তাদের এই খাড়া কোণকে বলা হয় সমকোণ বা এক সমকোণ। কত সমকোণ? এক সমকোণ সমান সমান কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তার মানে মেঝের লগে পিলার যে খাড়া হচ্ছে, তাদের গোড়ার কোণ হলো এক সমকোণ। এক সমকোণ বা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তার মানে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি? সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হলে যে একটা ত্রিভুজের কোণ কয়টি বলো তো? 3টি। কিন্তু 3টির মধ্যে বাকি 2টা কত দেখার আমার টাইম নাই। মেইন কথা হলো যে ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ সমকোণ, মানে একটি কোণ খাড়া হইলেই তাকে বলবো সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের জন্য 3 কোণের মধ্যে একটি কোণ, কয়টি কোণ? একটি কোণ সমকোণ হওয়া লাগবে। আর সমকোণ বুঝি কিভাবে? খাড়া কোণকে গণিতের ভাষায় বলা হয় সমকোণ। মনে থাকবে, খাড়া কোণকে গণিতের ভাষায় বলা হয় সমকোণ। তার মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই যে মেঝে দেখলাম, পিলার দেখলাম আর মই দেখলাম, এই যে একটা কাঠামো দেখলাম, এই মেঝেকে আমরা এখানে যে মেঝে বলছে, মেঝেকে কিন্তু আমরা মেঝে বলবো না, মেঝেকে আমরা গণিতের ভাষায় বলবো ভূমি। গণিতের ভাষায় কি বলবো বলো তো? ভূমি। মেঝেকে আমরা গণিতের ভাষায় বলবো ভূমি। এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হলো সন্নিহিত বাহু। কি বাহু বলো তো? সন্নিহিত বাহু। এটা মনে রাখতে পারো তোমরা। মেঝে, পিলার আর ময়ের কাঠামোকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ভালো কথা। এই 3টা দেয়ালের একটু আমরা নাম সম্পর্কে দেখব। মেঝেকে গণিতের ভাষায় বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। আর যেটা আমরা দেখতে পাচ্ছি পিলার,
এই পিলারটাকে আমরা গণিতের ভাষায় বলবো লম্ব, লম্ব বা বিপরীত বাহু। আরেকটা নাম কি বলতো? বিপরীত বাহু। তার মানে বিপরীত বাহু বলতে আমরা ওই লম্ব বা পিলারকেই বুঝবো, মনে থাকবে। আর ময়ের নাম সবসময় একটাই, ময়ের নাম সবসময় একটাই, ময়কে আমরা ডাকবো অতিভুজ নামে। কি নামে বলো তো? অতিভুজ নামে। তাহলে আমরা নামগুলো একটু শিখে ফেলবো। যে নামগুলো কি কি বলো তো? মেঝেকে আমরা ডাকবো কি নামে বলো তো? ভূমি নামে। ভূমির আরেক নাম কি? সন্নিহিত বাহু। এবং পিলারকে আমরা ডাকবো লম্ব নামে। লম্বের আরেক নাম হলো বিপরীত বাহু। এবং ময়কে আমরা ডাকবো অতিভুজ নামে। ওকে, তার মানে সমকোণী ত্রিভুজ মানে হলো 3 দেওয়ালের একটা ঘর। এই 3টা দেওয়াল দেখতে কীরকম? একটা মেঝের মতো, একটা পিলারের মতো, আর একটা ময়ের মতো, যাদের গোড়ার কোণ হলো এক সমকোণ। আর সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আর মেঝের নাম কি কি আছে? ভূমি বা সন্নিহিত বাহু, পিলারের নাম হলো লম্ব বা বিপরীত বাহু, এবং ময়ের নাম হলো অতিভুজ। তার মানে আমরা নামগুলো একটু মুখস্থ করে ফেলবো। ওকে, এইখানে আমি ছোট্ট করে একটু সমকোণী ত্রিভুজ নিয়ে কথাবার্তা একটু বলেছি, যে সমকোণী ত্রিভুজ নিয়ে এখানে কথাবার্তা বলেছি। আচ্ছা, সমকোণী ত্রিভুজে আমরা কিন্তু দেখে ফেললাম এই গোড়ার কোণটা হলো এক সমকোণ। এই গোড়ার কোণ কত সমকোণ? এক সমকোণ। সমকোণী ত্রিভুজে আমরা দেখে ফেললাম গোড়ার কোণ এক সমকোণ। যেহেতু সমকোণী ত্রিভুজে গোড়ার কোণ এক সমকোণ, তাই গোড়ার কোণ নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। আমাদের সমস্ত মাথা ব্যথা হলো ওপরের কোণ আর নিচের কোণ নিয়ে। কারণ ওপরের কোণ কত আর নিচের কোণ কত আমরা জানি না। এই ওপরের কোণ আর নিচের কোণকে ব্যবহার করতে, নাম দিতে একটা প্রতীক ব্যবহার করা হয়। কোন প্রতীক ব্যবহার করা হয়? এই কোণ প্রকাশে গ্রিক বর্ণমালার অক্ষর ব্যবহার করা হয়। আমাদের বাংলাতে যেমন ক খ আছে, ইংরেজিতে আছে AB CD আছে, ওরকম গ্রিক বর্ণমালার অক্ষর হলো এই প্রতীকটাকে বলা হয় আলফা, এই প্রতীকটাকে বলা হয় বিটা, এই প্রতীকটাকে বলা হয় গামা, আর এই প্রতীকটাকে বলা হয় থিটা। আলফা, বিটা, গামা, থিটা, এই গ্রিক বর্ণমালার এই অক্ষরগুলা এই সমকোণী ত্রিভুজের এই ওপরের কোণ আর নিচের কোণের নাম প্রকাশে আমরা ব্যবহার করব। এবং আমাদের সমস্ত মাথা ব্যথা হলো সমকোণী ত্রিভুজের ওপরের কোণ আর নিচের কোণ নিয়ে। কারণ হলো ওপরের কোণের মান কত, নিচের কোণের মান কত আমি জানি না, কিন্তু গোড়ার কোণের মান কত আমি জানি। গোড়ার কোণ যেহেতু একটা খাড়া কোণ, আর খাড়া কোণ হলো এক সমকোণ, তার মানে গোড়ার কোণের মান হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। ওপরের কোণ নিচের কোণ নিয়ে মাথা ব্যথা আমাদের। ওকে, এখানে লেখা আছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে এই কোণটা হলো সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমরা দেখতে পাচ্ছি সমকোণের বিপরীতে মানে উল্টা দিকে এই ময়ের মতো একটা যে দেওয়াল লাগানো হয়েছে, একটা দেয়াল ময়ের মতো একটা বাহু লাগানো হয়েছে, এটাকে বলা হয় অতিভুজ। এটাকে অতিভুজের সংজ্ঞা কি বলবো? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। দেখো, আসলে এটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু হিসাবে আছে AB, তাই AB হলো এখানে অতিভুজ। এবং একটা কথা মনে রাখবা, এই মেঝে, পিলার আর ময়ের মধ্যে সবচেয়ে বড় বাহু, মাপে বড়, মানে বড়, সবচেয়ে হলো মই মানে অতিভুজ। তাই একটা কথা মনে রাখবা এখানে, যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। আশা করি তোমাদের এটা মনে থাকবে। এখন প্রশ্ন হলো, ধরো এই সমকোণী ত্রিভুজের ওপরের কোণের নাম দিলাম থিটা আর নিচের কোণের নাম দিলাম আলফা। একটা কথা মনে রাখবা, কোণ আমার উপরে হোক আর নিচে হোক, এর নিচের কোণের জন্য ময়ের মান একটাই, মই হলো AB, অতিভুজ হলো AB। তাহলে আলফা কোণের জন্য অতিভুজ হবে AB, থিটা কোণের জন্য অতিভুজ হবে AB। অতিভুজের কোনো পরিবর্তন নাই। অতিভুজ এই নিচের কোণ, উপরের কোণ, সব কোণ কোনো কোণের উপর ডিপেন্ড করে না। অতিভুজ ডিপেন্ড করে শুধু সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ উপরের কোণ নিচের কোণের উপর ডিপেন্ড করে না। অতিভুজ সবার জন্যই সত্য, ঠিক আছে? তার মানে আলফা কোণের জন্য অতিভুজ হলো AB, আবার ওপরের কোণ থিটা কোণের জন্য অতিভুজ হলো AB। কিন্তু ভূমি আর লম্ব কিন্তু এই কোণগুলোর উপর ডিপেন্ড করে। আমার এই কোণের জন্য ভূমি আর লম্ব যেটা হবে, ঠিক এই কোণের জন্য ভূমি লম্ব হয়ে যাবে, উল্টাটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? অনেকে মনে করে, চিত্র দেখে অনেকে মনে হয় আজীবন ভূমি মনে হয় এইটা আর লম্ব মনে হয় এইটা। কথাটা একদমই ভুল। ভূমি লম্ব ডিপেন্ড করবে এই কোণের উপর। কোণটা তোমার নিচেরটা নাকি উপরেরটা, এই বিষয়টার উপর নির্ভর করবে তোমার ভূমি কোনটা আর লম্ব কোনটা। একটা কথা মনে রাখবে, এখানে যেটা একটু ব্যাখ্যা করেছে একটু দেখো, যে আলফা কোণের জন্য আলফা কোণ কোনটা বলো তো? এই যে এই আলফা কোণের জন্য অতিভুজটা আমরা দেখলাম, অতিভুজ আমাদের একটাই, এটা AB আর এটা দিলাম C, আর এটা দিলাম X, এটা দেওয়া হয়েছে Y, আর এটা দেওয়া হয়েছে Z। ওকে, এটা দেওয়া হচ্ছে Y। আচ্ছা, ওকে, চলো এটা একটু আমরা দেখি।
আলফা কোণ হলো নিচেরটা, তা আলফা কোণের জন্য অতিভুজের নাম কি? অতিভুজ মানে হলো মই, ময়ের নাম হলো এবি, এবি ইকুয়াল টু জেড। এটা আমরা দেখলাম মই, কোনো প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা নাই এটাতে। এবার আমরা দেখি ভূমি কোণটা। তো ভূমি কোণটা কোণ যেখানে, কোণটা আগে দেখো, আলফা কোণ বলেছে, কোণ হলো নিচেরটা, কোণ যেখানে ভূমি সব সময় আমি যেখানে থাকি আমার পায়ের নিচেই তো ভূমি থাকবে। আমি যেহেতু এইখানে থাকি, তার মানে আমার পায়ের নিচে পড়ে এইটা, তার মানে এইটা হলো আমার ভূমি, মেঝে। আমার মেঝে হলো বিসি। ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। এই ভূমি বা সন্নিহিত বাহুর নাম হলো বিসি। অক্ষরে কত? বিসি এর মান কত? এখানে বিসি এর মান হলো এক্স, তাই বিসি ইকুয়াল টু এক্স। এটা হলো ভূমি বা সন্নিহিত বাহুর মান, যেটাকে আমরা মেঝে বলছি। এবং লম্ব কোণটা, লম্ব সব সময় আমি যেখানে থাকবো ঠিক তার উল্টা দিকে থাকবে। কথাটা মনে রাখবা, আমি যেখানে থাকবো ঠিক তার উল্টা দিকে। আমি যেহেতু এখন বিটা কোণে আছি, তার মানে আমার লম্ব হবে ঠিক উল্টাটা। উল্টাটা হলো এসি। লম্বের আরেক নাম হলো বিপরীত বাহু। সমান সমান কি বলো তো? অক্ষরের নাম হলো এসি, তার মান কত? ওয়াই। তাহলে এসি ইকুয়াল টু ওয়াই। তার মানে মনে রাখবা, এই নিচের কোণের জন্য এটা হলো ভূমি, এটা হলো লম্ব এবং এটা হলো অতিভুজ। ভূমি লম্ব অতিভুজ, ভূমি লম্ব অতিভুজ। কোন কোণের জন্য? নিচের কোণের জন্য। এবার আমরা একটু ওপরের কোণের জন্য যাই। এখানে আলোচনা করা হয়েছে ওপরের কোণের জন্য। চলো, এটা দিয়েছি এক্স, এটা দিয়েছি ওয়াই, আর এই ময়ের মান দিয়েছি মনে করো জেড। তার মানে অতিভুজের মান কত? অতিভুজের মান ওই একটাই, এ বি ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো? জেড। এবং ভূমির মান কত? ভূমি। এবার কোণ আমার কিন্তু আছে উপরে, মানে আমি থাকছি উপরে। ভূমি মানে মেঝে, আমি যেখানে থাকবো ঠিক তার পায়ের নিচেই থাকবে মেঝে। এবার আমি যেহেতু থাকছি উপরে, তার মানে আমি যেহেতু আছি এইখানে, আমার পায়ের নিচে থাকবে মেঝে, তার মানে মেঝে হবে আমার এইটা, এসি। এখান থেকে তোমাকে অনেকের কাছে এখান থেকে মনে হইতে পারে যে কি এটা তো উল্টাপাল্টা লাগছে। উল্টাপাল্টা লাগুক, এটা তুমি যদি এভাবে ঘুরাই ফেলো তোমার দিকে, তাহলে বুঝতে পারবে। কোনটা যখন ঘুরাই ফেলবে তখন আসলে মনে হবে এটা হলো মেঝে আর এটা হলো লম্ব, এটা হলো মেঝে আর এটা হলো পিলার। কিন্তু এইভাবে থাকার কারণে হয়তো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যে মেঝে পিলার মেনে নিতে অসুবিধা হচ্ছে। খালি মনে রাখবা, আমি যেহেতু উপরে আছি, আমার পাও আছে উপরে, আমার পায়ের নিচেই থাকবে মেঝে। ওই লজিকে আমরা বলতে পারবো মেঝের নাম হলো এসি। এসি ইকুয়াল টু কী বলো তো? ওয়াই। আর লম্বের নাম, লম্ব থাকবে আমি যেখানে তার উল্টা দিকে লম্ব, তার মানে আমি যেহেতু উপরে, লম্ব থাকবে তার উল্টা দিকে। লম্বের নাম হলো বিসি। বিসি ইকুয়াল টু কী বলো তো? এক্স। তার মানে আমরা মনে রাখবো উপরের কোণের জন্য এইটা ভূমি, এইটা লম্ব। ভূমি লম্ব অতিভুজ। উপরের কোণের জন্য এইটা ভূমি, এইটা লম্ব, আর এটা হলো অতিভুজ। তার মানে উপরের কোণের জন্য মুখস্থ রাখবো ভূমি লম্ব অতিভুজ। আর নিচের কোণের জন্য ভূমি লম্ব অতিভুজ। নিচের কোণের জন্য ভূমি লম্ব অতিভুজ। আর উপরের কোণের জন্য এইটা ভূমি লম্ব অতিভুজ। আশা করি তোমাদের মনে থাকবে, এটার প্রবলেম থাকার কথা না। পৃষ্ঠা 1 আমরা বুঝাই ফেললাম, আশা করি এটা তোমাদের প্রবলেম থাকার কথা না। এবার আমরা চলে যাব পৃষ্ঠা 2-এ। ওকে, ছোট্ট একটু পড়াশোনাগুলো ধরি, আমি চেক করি। একটু আগে যেটা পড়ালাম, আমি যদি এখন এইভাবে দিয়ে এ বি সি আমি যদি লিখি থিটা কোণ, এখানে দিলাম থিটা কোণ। তো থিটা কোণের জন্য আমি যদি এখানে এটা দিই 4, এটা দিলাম 4, এটা দিলাম 3, আর এটা দিলাম 5। আমি যদি বলি অতিভুজের মান কত, এখানে অতিভুজের মান হলো 5। অতিভুজের মান কত বলো তো? 5। আমি যদি বলি যে ভূমির মান কত, তাহলে উপরের কোণের জন্য ভূমি হবে এটা, ভূমির মান হলো 3। এবং লম্বের মান কত? লম্বের মান হলো 4। তাহলে এই ক্ষেত্রে থিটা কোণের জন্য অতিভুজ হলো 5, আর ভূমি কত বলো তো? ভূমি হলো 3, আর লম্ব কত বলো তো? লম্ব হলো 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু নিচের কোণ যদি বলতাম আলফা, নিচের কোণের জন্য এই ক্ষেত্রে কি হয়ে যেত? 5, অতিভুজ 5ই থাকতো, কিন্তু ভূমি হয়ে যেত 4 আর লম্ব হয়ে যেত 3। এই আলফা কোণের জন্য ভূমি কি হয়ে যেত? উল্টা, ভূমি হয়ে যেত 4 আর লম্ব হয়ে যেত কত বলো তো? 3। এটা ভূমি, এটা লম্ব হয়ে যেত আলফা কোণের জন্য। আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পেরেছো। ওকে, এটা প্রবলেম থাকার কথা না কারো। ওকে, এবার আমরা পরেরটাতে যাই। পেজ 2, সমকোণী ত্রিভুজের, তার মানে আমরা বাহু কয়টি পেলাম বলো তো? সমকোণী ত্রিভুজের আমরা বাহু পেয়েছি 3টি, একটা হলো অতিভুজ, আর একটা ভূমি, আর একটা লম্ব। এই 3টা বাহু দিয়ে, 3টা দেওয়াল দিয়ে মোট 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়। কয়টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়? 6টি। তার মানে ত্রিকোণমিতি অধ্যায়ের মোট অস্ত্র হলো 6টি। এই অস্ত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। 1 নম্বর অস্ত্র SINE, এর সংক্ষিপ্ত রূপ আমরা লিখি SIN। এই ইটা আমরা লিখি না, ঠিক আছে? তার মানে সংক্ষিপ্ত রূপটাই ব্যবহার করা হয়। তারপরে ব্র্যাকেট দেওয়া আছে। ব্র্যাকেটটা কেন দেওয়া আছে পরে বুঝবে। ব্র্যাকেট মানে কোণ বোঝায়। এই কোণটা কারণ কি এটা আমরা পরে একটু ব্যাখ্যা করব। খালি একটু মনে রাখো যে ত্রিকোণমিতিতে মোট 6টা অস্ত্র আছে। 6টা অস্ত্র একটু আমরা নামগুলো মনে রাখবো। SINE, এটার আমরা পুরা নাম ব্যবহার করি না, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি SIN। সাইন, এটার উচ্চারণ হলো
সাইন, তারপরে কোসাইনের পুরাটা ব্যবহার করি না, শুধু COS প্রথম 3 অক্ষর ব্যবহার করি, তাহলে কস, তারপরে এখানে বসবে কোণ। এই কোণ বলতে বোঝাচ্ছে কি আমি একটু পরে বলবো। এই কস COS এটার উচ্চারণ হলো কস। তারপরে TANGENT ট্যানজেন্টের 3টে অক্ষর নিয়ে TAN ট্যান উচ্চারণ করি। ট্যানজেন্টের পুরা এটা নাম, তার সংক্ষিপ্ত নাম হলো ট্যান উচ্চারণ করবো TAN। তার মানে আমরা 3টা অস্ত্র পেলাম, একটা হলো SIN সাইন, COS কস, TAN ট্যান। এগুলোর অর্থ কি আমরা পরে দেখবো, আগে জাস্ট নামগুলো মুখস্থ করো। তারপরে আছে কোসেক্যান্ট, মানে এটার উচ্চারণ 3টা অক্ষর নেব, COSEC কোসেক উচ্চারণ করব। তারপরে 5 নম্বরে আছে সেকেন্ড, এটার উচ্চারণ করব SEC সেক নিব, সংক্ষিপ্ত রূপে এটাকে লেখা হয় সেক। তারপরে আছে কোট্যানজেন্ট, এটার শুধু COT 3টা অক্ষরে কট নিব। তার মানে সংক্ষিপ্ত রূপ যদি আমরা নিই, তার মানে এই অক্ষরগুলো একটু মনে রাখবে, SIN সাইন, COS কস, TAN ট্যান। এই 3টা হলো মেন, সাইন কস ট্যান, এই 3টা হলো বড় ভাই। মনে রাখবো, আমরা বোঝার সুবিধার্থে মনে রাখবো, সাইন কস ট্যান হলো বড় ভাই, সাইন কস ট্যান হলো বড় ভাই, এবং এই 3টা হলো ছোট ভাই। COSEC উচ্চারণ হলো কোসেক শেক আর কট, কোসেক শেক কট, এরা হলো ছোট ভাই। বড় ভাই 3টা, তার প্রত্যেকের একটা করে ছোট ভাই আছে, ছোট ভাইও 3টা। ছোট ভাই কি কি? কোসেক শেক আর কট, কোসেক শেক কট। ওকে, আপাতত জাস্ট নামগুলো মনে রাখবা, সংক্ষিপ্ত নামগুলো, প্রতীকগুলো, এগুলো রূপগুলো আর উচ্চারণগুলো একটু মনে রাখবা। এগুলোর কাজকে একটু আমরা পরেই দেখবো, চলো দেখি এগুলোর কাজকে একটু পরে, চলো। এরপরে আমরা যেটাতে যাইতে চাচ্ছি, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজে দেখো তো মোট বাহু আছে কয়টা বলো তো? 3টা। এটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ, আর একটা কে আছে ভূমি। আমরা নিচের কোণের জন্য বুঝতেই পারছি, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তো এই নিচের কোণের জন্য খেয়াল করে দেখবা যে কতগুলো অনুপাত বানানো যাবে। এই 3টা বাহু দিয়ে মোট কতগুলো অনুপাত, তোমার যদি আমি প্রশ্ন ছুটি যে 3টা বাহু দিয়ে কতগুলো অনুপাত বানাইতে পারবা। আমি ধরো এটা লিখলাম, দেখো ভালো করে দেখো, এটা হলো থিটা কোণ, এটা হলো দিলাম, এটা X, এটা Y, আর এটা কত বলো তো Z। আমি যদি বলি যে 3টা দিয়ে কতগুলো বাহু বানাইতে পারবা, আমি কিন্তু এটা বাই কতগুলো অনুপাত বানাইতে পারবো। অনুপাত মানে হলো, অনুপাত হলো এক ধরনের ভগ্নাংশ, এক ধরনের ভাগ অনুপাত, ঠিক আছে? তার মানে বাই এরকম 1/2, 3/4, 5/6 এরকম অনুপাত। ওকে, তোমাকে যদি আমি দিই যে তোমাকে দিলাম 3 আর 4 আর 5, এই 3টা বাহুতে মোট কতটি অনুপাত বানাবা, তাহলে তুমি কি বানাবা বলো তো? তুমি বানাবা 3/4 একটা অনুপাত মানে মনে করো ভাগ। এটা তো উল্টা পাওয়া যায়, 4/3ও তো পাওয়া যায়, হলো? তাহলে 3 আর 4 দিয়ে বানালে কয়টা পাইলা বলো তো? 2টা। এবার 4 আর 5 দিয়ে বানাইতে পারবা, 4/5 একবার, আবার 5/4 একবার, এখানে আরও একটা 2টা পাইলা অনুপাত। আবার প্রথমটা লাস্টেরটা দিয়েও তো বানাতে পারবো, 3 আর 5 দিয়ে, 3/5 একবার, উল্টা 5/3 একবার। মানে বাহু যদি 3টা থাকে, 3টা মাপের জন্য মোট 2টা করে মোট 6টাই পাওয়া যায়। 6টার বাইরে আর অনুপাত পাওয়া সম্ভব নয়। এই কারণে দেখবা সমকোণী ত্রিভুজে যেহেতু বাহু 3টি, তাই ত্রিকোণমিতিক অনুপাত মানে বাই আকারে ত্রিকোণমিতিক অনুপাত আসছে কয়টি বলো তো? 6টি। 6টির মধ্যে একটার অপরটার উল্টা আছে, এটার উল্টা এইটা, এটার উল্টা এইটা, এইটার উল্টা এইটা, ঠিক আছে? তার মানে এই কারণে ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কারণ কি তুমি বুঝতে পারছো? কারণ সমকোণী ত্রিভুজের বাহু 3টি, আর 3টে বাহু দিয়ে যদি অনুপাত, 3টে বাহুর মান একটা যদি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর একটা যদি 5 সেন্টিমিটার হয়, 3টা বাহুর মান, তাহলে অনুপাত মোট কতটি বানাইতে পারবা? 3-4 দিয়ে বানালে 2টাই, একবার এটা নিলে আরেকবার উল্টাইলা। 4-5 দিয়ে বানাইলে 2টাই, একবার এটা নিলে আরেকবার উল্টাইলা। এবং 3 আর 5 নিলে এইটাই, একবার নিলে আরেকবার উল্টাইলা। এই 6টার বাইরে আর বানাইতে পারবে না। তার মানে 3 বাহু থাকলে তার জন্য ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা। এই যে অনুপাত ভাগ, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো জাস্ট একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, নামগুলো কি কি? ধরো মনে করো যে আমি ত্রিকোণমিতিক অনুপাতে এটার নাম, এটা 5, এটা 4, এটা 3, 4 আর 5 দিয়ে বানাবো। কত দিয়ে বানাবো? 4 আর 5 দিয়ে। তাহলে এই 4-এর পরিচয় কি বলো তো? এটা যদি থিটা হয়, 4-এর পরিচয় হলো লম্ব, 4/5 উল্টা করে বানাইলে কত হয়? 5/4। এই 4-এর পরিচয় কি দেখো তো? এই চিত্রটাতে 4-এর পরিচয় হলো লম্ব এবং 5-এর পরিচয় হলো অতিভুজ। তার মানে আমি যদি বানাইতে চাই, এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, আর এটা হলো কি বলো তো? ভূমি।
এটা হলো ভূমি। আমি যদি অনুপাত বানাইতে চাই তাহলে এটা নিয়ে এটা আর এটা এই দুটাকে যদি ধরি তার মানে বানাইতে পারবো লম্ব বাই অতিভুজ, এটা একটা বানাইতে পারবো। এই লম্ব বাই অতিভুজ এই অনুপাতটার নাম দেওয়া হয়েছে SIN, এর এই সাইন বলে ডাকা হয়, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো এটাকে আমি উল্টাই দিতে পারি, অতিভুজ বাই লম্ব করতে পারি না? পারি না। অতিভুজ বাই লম্ব এটাও কিন্তু আমরা উল্টাই দিতে পারি। এই উল্টাটাকে, এটার উল্টাটাকে ডাক নাম দেওয়া হয়েছে কোসেক। এটাকে কি নামে ডাকা হয় বলো তো? কোসেক। তার মানে সাইন কাকে বলা হয়? একটা অনুপাতকে। কোন অনুপাতটাকে সাইন বলা হয়? এর লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন। একটা নাম দেওয়া হয়েছে মনে করো, ঠিক আছে। এটা কঠিন কিছু মনে করবা না, মনে করে এটা একটা নাম দেওয়া হয়েছে। এটা গণিতবিদরা নাম দিয়ে দিয়েছে যে লম্ব আর অতিভুজের অনুপাতটাকে আমরা কি নামে ডাকবো বলো তো? সাইন নামে ডাকবো। 6 জন আছে, 6 জনকে 6টা নাম দিতে হবে না? 6 জন অনুপাত যে পাওয়া যায়, 6টা অনুপাতের 6 জন নাম দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমার নাম ধরে ডাকলে আমরা সুবিধা বুঝতে পারি এটা কোনটা। তাহলে লম্ব বাই অতিভুজকে কি নামে ডাকা হয় বলো তো? সাইন। আর উল্টে দিলে ওটাকে বলা হয় অতিভুজ বাই লম্ব, ওটাকে বলা হয় কোসেক নামে ডাকা হয়। ওকে, তার মানে সাইন আর কোসেক একই ফ্যামিলি, একই পরিবার থেকে আসছে, জাস্ট একটা অপরটার উল্টা। সাইন হলো লম্ব বাই অতিভুজ আর কোসেক মানে বুঝো অতিভুজ বাই লম্ব, জাস্ট উল্টা। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সাইন হলো বড় ভাই, কোসেক হলো ছোট ভাই, সাইনের ভাই হলো কোসেক, এই জন্য মনে রাখবো। আমি যদি বলি যে সাইনের ভাইকে কোসেক, কোসেকের ভাইকে, তখন তোমাকে বলতে হবে সাইন। এবার আমরা নিচের দুইটাতে যাই। ভূমি আর অতিভুজ যে যদি বানাই, তার মানে একটা হয় ভূমি বাই অতিভুজ, এটা বানানো সম্ভব। আরেকটা উল্টা বানানো সম্ভব, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই কি বানানো সম্ভব বলো তো? ভূমি। এখন প্রবলেমটা হলো ভূমি বাই অতিভুজ এটাকে কি নামে ডাকা হয়? এটাকে যে ডাক নামে ডাকা হয় সেটা হলো COS, কস নামে ডাকা হয়। ভূমি বাই অতিভুজকে বলা হয় কস, আর উল্টাটাকে বলা হয় সেক, SEC। তার মানে কস যেটা ঠিক তার উল্টা, এরা একই ফ্যামিলি থেকে আসছে, ভূমি অতিভুজ থেকে, কিন্তু একটার অপরটার উল্টা। তার মানে কসের ছোট ভাই হলো সেক, আর সেকের বড় ভাইকে বলো তো কস। কসের ভাই সেক, সেকের ভাই কস, মনে রাখবো। ভূমি বাই অতিভুজ হলো কস, উল্টাটা হলো অতিভুজ বাই ভূমি। আর একটা বানানো যায় এই দুইটা নিয়ে, লম্ব বাই আর ভূমি নিয়ে। একটা হলো লম্ব বাই ভূমি, এটাকে বলা হয়, এটা বানানো যায় আবার উল্টা করে বলা যায় ভূমি বাই লম্ব। এই লম্ব বাই ভূমিকে ডাক নাম দেওয়া হচ্ছে ট্যান, আর ভূমি বাই লম্ব এটার উল্টা, এটার ডাক নাম দেওয়া হচ্ছে কট, ট্যান আর কট। তার মানে মনে রাখবে ট্যানের ভাই হলো কট, কটের ভাই হলো ট্যান। আপাতত মনে রাখবে, এগুলো আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ওকে, এগুলো আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা চলো, চিত্র কীভাবে মনে রাখবো বলো তো? উপরের দুই বাহু থেকে পাওয়া যায় সাইন কোসেক, উপরের দুই বাহু থেকে পাওয়া যায় কি বলো তো? লম্ব আর অতিভুজ, লম্ব অতিভুজ। উপরের দুই বাহু এখান থেকে কি পাওয়া যায় বলতো? সাইন আর কোসেক। সাইন হলো লম্ব বাই অতিভুজ, কোসেক হলো উল্টা, উল্টা অতিভুজ বাই লম্ব। এর নিচের দুইটা থেকে কি পাওয়া যায় বলো তো? কস আর সেক, কস আর সেক। কস হলো ভূমি বাই অতিভুজ, এভাবে মনে রাখবো। ভূমি বাই অতিভুজ হলো কস, অতিভুজ বাই ভূমি হলো কি বলো তো? সেক। আর লম্ব বাই ভূমি হলো ট্যান। এই গোড়ার দুইটা থেকে পাওয়া যায় ট্যান আর কট। লম্ব বাই ভূমি হলো ট্যান, আর ভূমি বাই লম্ব হলো কি বলো তো? কট। আশা করি তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা না এইটাতে। এর পরেরটাতে আমরা চলে যাই। এই যে এই কথাগুলো যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক হলো উল্টা অতিভুজ বাই লম্ব, আর কস হলো ভূমি বাই অতিভুজ, সেক হলো উল্টা অতিভুজ বাই ভূমি, আর ট্যান হলো কি? ট্যান হলো লম্ব বাই ভূমি, আর কট হলো ভূমি বাই লম্ব। এই জিনিসগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা ছন্দের সাহায্যে একটু মনে রাখলে, কারো যদি চিত্রের সাহায্যে মনে রাখে যে এটা হলো সাইন, তার উল্টাটা হলো কোসেক, এটা হলো কস, তার উল্টাটা হলো সেক, এটা হলো ট্যান, তার উল্টাটা হলো কট। এভাবে মনে রাখতে পারলে তুমি মনে রাখবা। আর যদি মনে না আসে তাহলে তোমরা এই ছন্দটার মাধ্যমে তোমরা একটু মনে করতে পারো। ছন্দটা কি একটু আমি মনে করাই। ছন্দটা ধরো দুই বন্ধু, গল্পটা আমি একটু বলি। বল্টু আর পল্টু দুই বন্ধু, বল্টু আর পল্টু হলো দুই বন্ধু। তো বল্টু পল্টুকে বলছে যে বন্ধু আমার অনেক শখ, কিছু একটা দেখা, আমার শখ আছে জীবনে। পল্টু বলছে আমারও শখ আছে। তখন পল্টু বল্টুরে বললো তুই বল তোর শখ কী? তখন বল্টু কী বললো? বল্টু বললো আমার সাগর দেখার খুব শখ, আমি সাগর দেখতে চাই। আর পল্টু তখন তারা বললো আমার ভূত দেখার খুব শখ, আমি ভূত দেখতে চাই। তখন বল্টু এর পরামর্শ দিল তুই গভীর রাতে আর রাত 12টা-1টার দিকে এই কবরস্থানে গিয়ে বসে থাকবি, তাহলে ভূত চাইলেও পাইলেও, ভাগ্য থাকলে দেখতে পাইলে পারস। আর এ বললো আরে সাগর দেখার খুব শখ, তাইলে তুই কক্সবাজার চলে যা, কক্সবাজারে তো সাগর আছে। এই কথা মতো তারা কি করলো, পরের দিন সকালে বল্টু কক্সবাজারের উদ্দেশ্যে, সাগরের উদ্দেশ্যে চলে গেল কক্সবাজার। আর পল্টু ঠিক গভীর রাতে চলে গেল, একদম একটা নির্জন কবরস্থানে চলে গেল। শুরু করা যায়। তো বল্টু সাগরে যে নামলো, নেমে বল্টু সাগরের পানি দেখে মহা খুশি যে এত সুন্দর সাগর, এত সুন্দর পানি।
তো হঠাৎ করে পানি যে এত থই থই করছে, ওই পানি কিছু খেয়ে ফেললো। পানি খাওয়ার পর বল্টু দেখলো যে পানি যেই মাত্র মুখে নিয়েছে, মুখে নিয়ে ধরে রাখতে পারে না, এত তীব্র লবণাক্ত। দিয়ে বল্টু একটা শব্দ বললো, সাগরের এই তীব্র লবণাক্ত পানি খেয়ে বল্টু বললো যে সাগরে লবণ অতি। বল্টু কি বললো বলো তো? সাগরে লবণ অতি। তার মানে এই যে বল্টু যে পানি খেয়ে বললো সাগরে লবণ অতি, এখানে লুকিয়ে আছে এই সাগর। এই যে সা মানে হলো সাগর, আর সা মানে হলো সাইন, তার মানে সাগর মানে হলো সাইন, আর ল মানে লবণ, আর লতে লম্ব, আর অতি মানে অতিভুজ, তার মানে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তোমারে যদি বলে যে সাইন সমান সমান কি, তখন এইভাবে মনে রাখবে, সাইন কোথায় পায়? সাগরে। সাগরে কি? লবণতি। লবণতি মানে কি? লম্ব বাই অতিভুজ। টুক করে চলে আসবে। তুমি যদি ভুলে যাও যে সাইন সমান সমান কি, তখন আমরা মনে রাখবো এভাবে, সাইন কোথায় পাই? সাগরে। সাগরে কি? লবণতি। লবণতি মানে কি? লম্ব বাই অতিভুজ। আশা করি তোমরা পারবা। আর সাইনের ছোট ভাইকে বলো তো কোশেক। কোশেক তাহলে হবে উল্টাটা, কোশেক হবে অতিভুজ বাই লম্ব। তোমার যদি কোথাও দরকার হয় কোশেকের মান কত, তার মানে কোশেকের জন্য তার বড় ভাইয়ের কাছে যাব। কোশেকের বড় ভাই কে? সাইন। আর সাইন কোথায় পাই? সাগরে। সাগরে কি? লবণতি। লবণতি মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোশেক হলে উল্টা, অতিভুজ বাই লম্ব। এইভাবেও আমরা বের করতে পারবো। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবা, ওকে? তার মানে কোশেক বের করতে চাইলেও আমরা সাগরে যাব, সাইন চাইলেও আমরা কোথায় যাব বলো তো? সাগরেই যাব। সাগর, সাইন মানে সাগর, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ, কোশেক হলো ঠিক তার উল্টাটা। এবার আমরা কষে যাই। কষ মানে তো আমরা শিখলাম ভূমি বাই অতিভুজ, আর শেক মানে উল্টা, অতিভুজ বাই ভূমি। এটা মনে রাখবো কিভাবে? ওই যে আরেকটা পল্টু আছে, এই পল্টু গভীর রাতে কবরস্থানে গিয়ে বসে আছে। তো বলে না চোরের মন পুলিশ পুলিশ, অর্থাৎ ও আগে থেকে মনের মধ্যে ইনপুট দিয়ে রেখেছে যে কবরস্থানে গেলে আমি ভূত দেখতে পাবো। এখন ওই ভূত দেখতে পাক আর না পাক, কিছু একটা ধোয়া টোয়া কিছু একটা দেখে মনে করেছে এটা মনে হয় ভূত। ওরে বাবারে, দিয়ে দেখা মাত্রই ওই একটা শব্দ বললো যে ওরে বাবারে, কবরে ভূত অতি, এই শব্দটা বলে একটা দৌড় দিল। এই যে কবরে ভূত অতি বললো, এই কতে কবর, কতে কি বলো তো? কষ। আর ভূতে ভূত, ভূতে ভূমি, আর অতি মানে অতিভুজ। তার মানে কষ মানে হলো ভূমি বাই অতিভুজ। তোমার যদি বলে কষ মানে কি, তখন বলবো কষ কোথায় পাই? কষ পাই কবরে। কবরে কি? ভূত অতি। ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। এইভাবে আমরা মনে রাখবো। তার মানে কষ কোথায় পাই বলো তো? কবরে। কবরে কি? কবরে হলো ভূত অতি। ভূত অতি মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে শেখ হবে উল্টাটা, অতিভুজ বাই ভূমি। তোমার যদি শেখ দরকার হয়, তার মানে ওই কবর থেকেই নিব। কবর, কষ মানে কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, তার মানে শেখ হবে উল্টাটা, অতিভুজ বাই ভূমি। আশা করি তোমরা পারবা। তারপরে এই পল্টু ভূত দেখার পর দৌড় দিল। দৌড় দিতে যাবে, এই মুহূর্তে তার মনে পড়লো আরে আমি দৌড় দিচ্ছি কেন, আমি তো ভূতই দেখতে আসছি। এখন ভয় পেয়ে দৌড় দিয়ে পালিয়ে গেলে কি হবে, এই কারণে থেমে গেল। তারপরে ভূতগুলো দেখার চেষ্টা করলো যে ভূতগুলো আসলে দেখতে কীরকম। তো পল্টু ভূতগুলো দেখার পর তার মনে হলো ভূতগুলো কীরকম জানো? ভূতগুলো অনেকটা দেখতে এই ট্যারা ট্যারা লম্বা ভূত। তার মানে ভূতগুলা, পল্টু যে দেখা ভূতগুলা দেখতে কেমন ছিল বলো তো? ট্যারা ট্যারা লম্বা ভূত, ট্যারা লম্বা ভূত ছিল, ওকে? তার মানে ট্যান মানে বুঝবো ট্যান, আর লম্বা মানে লম্ব, আর ভূতে ভূত, ভূতে ভূমি, তার মানে ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। এখন তোমার যদি তুমি ভুলে যাও যে ট্যান মানে কি, তাহলে মনে রাখবে ট্যান কোথায় পাই বলো তো? ট্যারাতে। ট্যারা কি? লম্বা ভূত। লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। উল্টাটা কটটা আমরা তাহলে কীভাবে মনে রাখবো? কট ওই একই ট্যারাতেই পাই, ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার মানে কট হবে উল্টা, ভূমি বাই লম্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা বুঝতে পারলে তিনটা ছন্দ ভালো করে লিখে ফেলবা, এবং কে কার ভাই মনে রাখবা। সাইন হলো, সাইনের ভাইকে বলো তো কোশেক, এবং কষের ভাইকে বলো তো শেখ, এবং ট্যানের ভাইকে বলো তো কট। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। ধন্যবাদ। আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, এবং আমি যা যা পড়িয়েছি সব কিছু নোট করে ফেলো।